কল্পনা করুন আপনি বসে আছেন যুদ্ধের একটি ময়দানে। জানালার ওপাশে বেশ রক্তারক্তি খুনাখুনি হানাহানি চলছে। আর জানালার এই পাশে চেয়ারে বসে আপনি লিখছেন একটি গল্প, যা পরবর্তীতে কালজয়ী উপন্যাস হিসেবে আপনাদের সামনে আসবে। আপনি জানেন না পরের দিনের সূর্য কি আপনি দেখতে পারবেন কিনা, কিন্তু আপনি থামছেন না। আপনার হাত থামছে না। আপনি গল্পে লিখে যাচ্ছেন একটি জাতির জন্মের গল্প। ১৯৭১ সালের জুন মাসে ঠিক এমনই একটি পরিস্থিতিতে আনোয়ার পাশা লিখেছিলেন তার কালজয়ী উপন্যাস রাইফেল, রোটি, আওরাত, এই উপন্যাসটি, যা এখন বর্তমান সময়ে একটি জীবন্ত দলিল হিসেবে আমাদের সামনে পড়ে আছে। আনোয়ার পাশা জানতেন না যে সে এই সময়ে যা লিখছে, তার ডায়েরি, তার গল্প, তার উপন্যাস একসময় এত জনপ্রিয় হয়ে যাবে এবং সাক্ষী দিবে বাংলাদেশ জন্মের গল্পের। আজ আমরা এই বইটা নিয়ে একটু আলোচনা করব। বেশ বিতর্কিত একটি বই হিসেবে পরিচিত। এই বইটি আমি গতবারের বইমেলায় সংগ্রহ করেছিলাম এবং এইটির দাম পড়েছে খুব সম্ভবত ৳৩০০ এবং এটির প্রকাশনী সম্পর্কে আমি নাই বলি। অনেক জায়গায় এটি কপিরাইট যেহেতু রয়েছে তারা ছাপাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা চেষ্টা করবেন প্রিমিয়াম কোয়ালিটির বইটাই কেনার, যেখানে নির্ভুল বানানে পুরো উপন্যাসটি আপনারা এনজয় করতে পারবেন। রাস্তার সোজা সাপটা কম দামে বইগুলোতে না প্রচুর পরিমাণে বানান ভুল থাকে। এই ধরনের উপন্যাসে এই ধরনের ভুল হলে পড়তে একটু ইচ্ছা হবে না। কারণ এখানে রোমান্টিকতা নেই। কারণ রোমান্টিকতাই এখনকার পাঠকদের ধরে রাখে। এই ধরনের উপন্যাসগুলো যেগুলো বানান ভুল ব্যতীত সেগুলো পড়তে আমি বেশ এনজয় করি বলেই আপনাদেরকে এই ছোট্ট সাজেশনটা দেয়া। চলে আসি আনোয়ার পাশার এই রাইফেল, রুটি, অওরাতে। এখানে যেহেতু আওরাত লেখা কিন্তু আমার উচ্চারণটা অওরাত আসছে বারবার, যেহেতু উর্দুতে অওরাত বলা হয়। আমি জানি না, ভুল হলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এখানে যে মেইন চরিত্রটা, সেই চরিত্রটাকে যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি না, মনে হবে যে এটা আনোয়ার পাশার জীবন থেকেই নেয়া। কিংবা সে তাকেই কল্পনা করে পুরো উপন্যাসটা লিখেছে। কিভাবে বর্বরতার মাধ্যমে হানাদার বাহিনী আমাদের উপর নির্যাতন চালিয়েছে, কিভাবে খুন করেছে, কিভাবে ধর্ষণ করেছে আমাদের মা বোনদেরকে, এত মানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা বিষয়। আপনি হচ্ছে ইতিহাস সম্পর্কে যদি জানতে আগ্রহী হন, তাহলে এই বইটা একবার পড়ে দেখতে পারবেন। কিন্তু হচ্ছে যারা ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী না, কিংবা আপনাদের কাছে অনেকেই এখন বর্তমান সময় ইতিহাসটাকে তারা মানতে রাজি না, নারাজ, তাদের কাছে এই বইটা একদম ভালো লাগবে না। চাইলে এই বইটা বা এই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। আমি যেহেতু বইটা পড়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। যারা ইতিহাস সম্পর্কে জানতে চান তাদেরকে জানানোর জন্যই মূলত আজকে আমি এই বইটা নিয়ে আলোচনা করছি। আনোয়ার পাশার জীবন এবং এখানে মেইন যে চরিত্র, আমরা যদি হচ্ছে একটু লক্ষ্য করতে যাই, মনে হচ্ছে যে আনোয়ার পাশা নিজেকে কল্পনা করেই পুরো গল্পটা লিখেছেন। তার লেখার ভাষা, তার সহজ সরল লেখন ভঙ্গি আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে এবং কখনো কখনো চোখ থেকে পানিও পড়বে, কারণ আমাদের পূর্বপুরুষরা কি পরিমাণ কষ্টের কারণে তাদের এত বড় একটা ত্যাগের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। আনোয়ার পাশা কিন্তু জানতেন না যে সে স্বাধীন দেশটা দেখে যেতে পারবেন না। স্বাধীনতার ঠিক ২ দিন আগেই তাকে আলবদর খুব নৃশংসভাবে হত্যা করে। তিনি কিন্তু জানতেন না তার এই কালজয়ী উপন্যাসটা ইতিহাসের মুক্তিযুদ্ধের এক জীবন্ত দলিল হিসেবে সবার কাছে থাকবে। তাকে অনেকে ভালোবাসবে, অনেকে হয়তোবা গালি দিবে। আমি এই বইটা নিয়ে যখন পোস্ট করেছিলাম, অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। সেটা আপনাদের ব্যক্তিগত মতামত এবং আজকে আমি আমার অনুভূতি প্রকাশ করছি। এটা আমার ব্যক্তিগত মতামত। যদি এই বইটি পড়ে থাকেন, কেমন লেগেছে আপনাদের কাছে বইটি অবশ্যই আমাকে জানাবেন। ভিতরের গল্প সম্পর্কে বললাম না, কারণ ওই যে খোঁচাপিটা আপনাদের কাছে মনে হতে পারে। মুক্তিযুদ্ধের গল্পই। আজ রেটিং করব না, কারণ এটি একটি কালজয়ী উপন্যাস এবং আমার কাছে মনে হয় এটি ১০ এ ১০ দেওয়ার মতোই বই। কারণ অনেক কিছু জানার মতো আছে এই বইটিতে। আজকের রিভিউটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের দেশ সম্পর্কে জানার একটু হলেও চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।